দেবলীনার পাতা ফাঁদে এবার ফেঁসে গেল মীনাক্ষী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মীনাক্ষী এবং দেবলীনা আগ বাড়িয়ে কুসুমের সেই ওনার প্রসঙ্গটা ওঠায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে সত্যিই তো কুসুম, তোমাকে এতটা ভালোবেসে যত্ন করে আমি তোমাকে সেই ওনাটা দিয়েছিলাম এত বছর তারপর, যেটা কিনা আমি আগলে রেখেছিলাম আমার কাছে, অথচ তুমি আমার সেই ইমোশনসের কোনো কদরই করলে না। তুমি না হয় আজকে সেটাই পড়তে, আমি তো তোমাকে বারবার করে বলেছিলাম তোমার সেই ওনাটাই তোমাকে আজকে মাথায় দিতে, কিন্তু সেটা না করে তুমি সেটা পড়লে না কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না তোমার কি কোনোভাবে সেটা পছন্দ হয়নি। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে দোহাই আপনার দেবীমা এরকম কথাবার্তা বলে আপনি আমাকে ছোট করে দেবেন না, কারণ আপনি আমাকে কোনো জিনিস দিয়েছেন এবং সেটাকে চিরকাল আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আগলে রাখবো, এতটুকু অন্তত আমি নিজেও খুব ভালো করে জানি। কিন্তু আমার কোনো রকম কোনো অসাবধানতার কারণে সেই ওনাটার মধ্যে আলতা পড়েনি, বরঞ্চ ছোটো ম্যাডাম ইচ্ছাকৃতভাবে আমাকে আপনি যে ওনাটা দিয়েছিলেন সেটার মধ্যে আলতা ফেলে সে ওনাটাকে বিগড়ে দেওয়ার চেষ্টা করছে, এবং তার জন্য তো ছোটো ম্যাডাম নিজেও খুব ভালো করে জানে যে সেই ওনাটার মধ্যে আলতা পড়েই সে ওনাটা নষ্ট হয়ে গিয়েছে। অন্যদিকে কথা বলা মাত্র যখন কিনা মীনাক্ষী বলতে থাকছে একদম আমার সঙ্গে চালাকি ঘাটানোর চেষ্টা করবে না। কুসুম, তুমি কি মনে করেছো তুমি এই সমস্ত কথাবার্তা বললেই দিদির কাছে আমি চোর সাব্যস্ত হয়ে যাবো? না গো দিদি, তুমি একদম বিশ্বাস করো না। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে কিন্তু এটা তো সত্য ছোট, যে কুসুম কোনো কিছু বলে ওঠার আগেই তুই প্রথমে এই কথাটা তুললি যে না ও কুসুমেরকে দেওয়া সে ওনাটার মধ্যে নাকি আলতা পড়েই সে ওনাটা নষ্ট হয়েছে। তুই যদি নিজে এই কাণ্ডটা না ঘটিয়ে থাকিস তাহলে সেটা তুই কী করে জানলি বলতো? অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকে যে এই ডাফারটাকে দিয়ে না কোনো কাজ হবে না, এই ডাফারটাকে যে কেন আমি আমার সঙ্গে নিতে গিয়েছিলাম সেদিন, এবং সেদিন সেই সময় কাজটা করার আগে আমার এই ডাফারটাকে একটু সরানো উচিত ছিল, কারণ এমনি নিজেই পাতা ফাঁদে নিজেই পা দিয়ে দেয়। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে দেখো কুসুম, তুমি নিজে আগলে রাখতে পারোনি, দিদির এত যত্ন করে ভালোবেসে তোমাকে এটা দিয়েছিল, তুমি সেটা দিদির কাছে স্বীকার না করে তুমি রীতিমতো উল্টো আমাকে দোষারোপ করার চেষ্টা করছো। শোনো, তুমি সামনে রাখতে পারোনি, তার জন্য তোমার দিদির কাছে ক্ষমা চাওয়া উচিত। এবং দিদি, আমি তো তোমাকে একটা কথাই বলবো যে ভবিষ্যতে আর কোনোদিনও তুমি নিজের কোনো স্মৃতি এই কাজের মেয়েটাকে তুলে দিও না, কারণ কোনোদিনও তোমার কোনো স্মৃতির কদর করবে না এবং কোনো জিনিস আগলে রাখতে পারবে না, এরকম করে ও সব কিছু ধ্বংসের পথে নিয়ে চলে যাবে। অন্যদিকে কথা বলা মাত্র যখন কিনা দেবলীনা বলতে থাকি যে আমারও তো তাই মনে হয় আন্টি, নয়তো বা দেখো না যে তোমার ইমোশনসের কোনো কদরই করে না কুসুম, যদি সত্যি করতো তাহলে তো অবশ্যই নিজের প্রাণের থেকেও বেশি এটাকে আগলে রাখার চেষ্টা করতো, তাই না? অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে কুসুম, তুমি বলছো না কেন বলো তো যে তুমি নিজে আগলে রাখতে পারোনি? অন্যদিকে কুসুম বলতে থাকে যে আমি তো সেই সময় ঘরে উপস্থিতই ছিলাম না, এবং যখন কিনা আমি ঘরে আসি তার পর মুহূর্তে আমি দেখতে পাই যে ওনার মধ্যে আলতা পড়া আছে, এবং এই সমস্ত কিছু পরপর আপনিই কিন্তু এসেছিলেন আমার ঘরে। ঠিক সেই মুহূর্তেই মীনাক্ষী বলতে থাকে যে হ্যাঁ আমি এসেছিলাম। সেটা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি এক পর্যায়ে জানতে পেরে যায় যে সমস্ত কোনো কিছুর পেছনে ছিল মীনাক্ষীরই হাত। ঠিক সেই সময় মীনাক্ষীকে সপাটে চড় মেরে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ভবিষ্যতে আর কোনোদিনও যদি তোর থেকে এরকম কোনো কাণ্ড আমি দেখতে পাই তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। ছোটো, এই কথাটা তুই মাথায় ভালো করে ঢুকিয়ে নিস এবং এতে তোরও মঙ্গল হবে। অন্যদিকে কথা বলা সে মীনাক্ষী বলতে থাকে যে দিদি, আজকে সকলের সামনে তুমি আমাকে এরকম করে চড় মারলে। তো বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করো।